শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিশেষ ট্রাইব্যুনালের। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউব কর্তৃপক্ষকে দেয়া হবে আদেশের কপি। মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোনালাপ ফাঁস হয়েছে। সারা পৃথিবীর সকল আইনের সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মনিরুল হারুন সহ পলাতক কর্মকর্তাদের আনা হবে আইনের আওতায়, জানালেন নতুন আইজিপি। সংস্কারের মাধ্যমে পুলিশ হবে জনবান্ধব। ঢালাও মামলায় নিরীহদের হয়রানি নয়। আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। শত চেষ্টায়ও জুলাইয়ের পর সর্বোচ্চ মূল্যস্ফীতি, নিত্যপণ্যের চড়া দামে বেসামাল ক্রেতা। বাজার নয়, সরবরাহ ব্যবস্থাপনায় সংকট দেখছে শ্বেতপত্র কমিটি। ঘৃণা বিদ্বেষ ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার এবং প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৫ আগস্টের পর দেয়া বিদ্বেষমূলক সব বক্তব্য দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন, শেখ হাসিনার ঘৃণা ছড়ানো বক্তব্য দেয়া এবং প্রচার করা আন্তর্জাতিক বিভিন্ন আইনেও অপরাধ। এতে তদন্ত বিচার কাজ ব্যাহত হবে। ভীতির মধ্যে থাকবেন মামলার সাক্ষীরা। একের পর এক ফোন আলাপ ফাঁস হতে থাকে তার। কিছু কথোপকথনে নিজের বিরুদ্ধে হওয়া মামলা ও মামলার বাদীদের হত্যার হুমকি দিতে শোনা যায়। প্রকাশ হয় বিরোধী পক্ষের বাড়িঘরে আগুনের নির্দেশ দেওয়ার বক্তব্য। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির এমন বক্তব্যে আতঙ্কিত ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার তদন্ত, সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বৃহস্পতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে সেগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছে প্রসিকিউশন। এর আগে গত 12ই নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনও প্রক্রিয়াধীন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে বিভিন্ন মাধ্যমে ভারতীয়দের মন্তব্য আপত্তিজনক উল্লেখ করে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন এলডিপি প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন তিনি। এ সময় বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে আশ্রয় নেয়া অপরাধী নেতাদের ফিরিয়ে আনার দাবিও জানান অলি আহমদ। অনেক উপদেষ্টার দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় অন্তর্বর্তী সরকারকে মাসুল দিতে হতে পারে বলেও শঙ্কা জানান তিনি। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন, না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকে আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো। দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক
বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। বর্তমান সরকারের অভিজ্ঞতার অনেকের ঘাটতি রয়েছে। অভিজ্ঞতা যদি সম্পন্ন লোক না হয় তাহলে সরকার যে পথে আগাইতে চাচ্ছে, যে উন্নতি সাধন করতে চাচ্ছে, সেটা সম্ভব না। বাংলাদেশের সীমান্তে কোনো উত্তেজনা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতে অপপ্রচারের জবাব ঐক্যবদ্ধভাবে দেয়া হবে। এদিকে দিল্লির আচরণেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে উল্লেখ করে দিল্লিকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মাত্রায়। সম্প্রতি বেড়েছে আরও উত্তেজনা। ভারতের আধিপত্যের চেষ্টার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আহ্বানে গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য। সমাজ কল্যাণ উপদেষ্টা মনে করেন, দিল্লির আচরণের কারণেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে। আত্ম উপলব্ধি থেকে ঢাকার বিষয়ে দিল্লিকে নীতি পরিবর্তনের আহ্বান তার। বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাব মহিলা কমিটির মেলার উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানে বর্বরতা, হাসিনা সরকারের আমলের দুর্নীতি এবং বিতর্কিত 3টি নির্বাচন নিয়ে ভারতের নিশ্চুপ ভূমিকার সমালোচনাও করেন এই উপদেষ্টা। আমার দেশের বাচ্চাগুলোকে যখন মেরে ফেলা হচ্ছিল, ভারত চুপ ছিল। আমার দেশে যখন একটার পর একটা নির্বাচন হলো, খারাপ থেকে খারাপতর, ভারত একটা বারও উচ্চারণ করে বলেনি বন্ধ করো তোমরা এই তামাশা। এদিকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে তিনি বলেন, ঢাকা নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই। আমরা সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব। এটা ভুলে উনি বলে বলছে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে। দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা। মনিরুল হারুন সহ পলাতক কর্মকর্তাদের খোঁজ জানে না পুলিশ, তবে শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নতুন আইজিপি বাহারুল আলম। সকালে সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে পুলিশ হবে জনবান্ধব, ঢালাও মামলায় নিরীহদের হয়রানি করা হবে না বলেও জানান আইজিপি। নতুন দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রধান দায়িত্ব উল্লেখ করে নতুন আইজিপি জানান, 5 আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কতিপয় সদস্য আইন ভঙ্গ করেছেন জানিয়ে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জনবান্ধব হবে তার বাহিনী। মূলত যেই কাজটা যে পুলিশ ফোর্সকে ওয়ার্কেবল করা, অ্যাটলিস্ট তাদের মনোবলটা ফিরে আনা, তাদের মধ্যে কাজের স্পৃহাটা জাগানো, মানুষের আরেকটু কাছে নেওয়ার ব্যবস্থা। 5 আগস্টের পর মিথ্যা মামলাকে কেন্দ্র করে কেউ বাণিজ্য করছে স্বীকার করে আইজিপি বলেন, নিরীহ কাউকে হয়রানি করা হবে না। আসামির সংখ্যাও অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে, এটা আমরা দেখেছি বিভিন্ন সময়। দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে। আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন, আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। মনিরুল হারুন সহ পলাতক পুলিশ কর্মকর্তাদের এখনো শনাক্ত করা না গেলেও তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছে, তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যে সতর্ক বার্তা দিয়েছে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই ধরনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নতুন আইজিপি। আশঙ্কা বর্তমানে আছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের রায় ১৭ ডিসেম্বর সকালে রায়ের দিন ঠিক করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এর আগে বুধবার একই বেঞ্চে এই রিটের শুনানি শেষ হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ৫৫ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। এই আইন চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেন। রুলে ৫৫ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামায়াত, গণফোরাম সহ বেশ কয়েকটি সংস্থা ও ব্যক্তি
পক্ষভুক্ত হন। গেল 15 বছরে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে, তাই সংস্কারের ক্ষেত্রেও এই খাতকে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ও শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। দেবপ্রিয় আরও বলেন, আগামী টেকসই উন্নয়ন নিশ্চিতে তথ্য উপাত্তের ঘাটতি দূর করতে হবে। সঠিক তথ্য নিখুঁত পরিকল্পনা তৈরিতে সহায়ক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পরিসংখ্যানকে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে বিবেচনা করা উচিত। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে দেয়া অর্থনীতির শ্বেতপত্রে ব্যাংক খাতে সবচেয়ে বেশি লুটপাটের চিত্র উঠে আসে। পরিস্থিতি উত্তরণে এ খাতকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। আগামী দিনের উন্নয়নকে সামনে ঠিক মতো আমরা পরিচালনা করতে চাই, তাহলে তথ্য উপাত্তের যে ঘাটতি আছে, এই ঘাটতি যদি না মেটানো যায় তাহলে কিন্তু পরিকল্পনাও ঠিক হবে না, বাস্তবায়নও ঠিক করা যাবে না। সেজন্য জাতীয় আমাদের যে উন্নয়ন পরিসংখ্যান আছে তাকে আরেকটি আধুনিক এবং একটা বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে এবং ওই বৈজ্ঞানিক এবং আধুনিক ভিত্তিকে সুরক্ষা দিতে হবে। সেই জন্য রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ হিসেবে আমাদের এই জাতীয় পরিসংখ্যানকে দেখতে হবে। দ্রব্যমূল্যের চাপ থেকে ক্রেতাদের রেহাই দিতে যখন বাজারে অভিযান ও জরিমানায় ব্যস্ত সরকারি সংস্থাগুলো, তখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে সমস্যা বাজারে নয়, সরবরাহ ব্যবস্থাপনায়। সংকট যেখানেই হোক সেখান থেকেই মুক্তি চান ভোক্তারা। অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, চাহিদা যোগানের হিসাব মিলিয়ে বাজারে স্বস্তি ফেরাতে প্রত্যাশিত সহযোগিতা করছে না মাঠ প্রশাসন। ফরহাদুর রহমানের রিপোর্ট। নিত্যপণ্যের দাম তদারকিতে বাজারে বাজারে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের অভিযান চালানো এখন নিয়মিত ঘটনা। এ সময় বরাবরই বিক্রেতাদের পক্ষ থেকে দাবি করা হয় খুচরা পর্যায়ে নয়, সংকটের উৎস উৎপাদন আর সরবরাহ ব্যবস্থায়। হেরা তো করে না, বই থেকে যদি কমে আসে, আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। দৈনিক বাজার দৈনিক আমরা এরকম রাখি আমরা বেচতে পারি না। যেখান থেকে সেল হয় সেখানে গিয়ে করতে হবে। যদি তারা কমে আমাদের সেল দিতে পারে আমরা কমে বেচতে পারবো, কোনো সমস্যা নেই। সদ্য প্রকাশিত জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন বাস্তবতা। এতেও বলা হয়েছে সরবরাহ ব্যবস্থাতেই অস্থিতিশীল হয় নিত্যপণ্যের বাজার। কিছু মানুষ এই যে মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু এখানে মেইন মুনাফাটার ভাগটা নিয়ে নেয়। সাপ্লাই চেইনটা ভালোভাবে মনিটর করা, কৃত্রিম সংকট যাতে না করতে পারে সেই জায়গাটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে থাকা ভোক্তাদের দাবি একটাই, নিত্যদিনের বাজার খরচের হিসাব মেলাতে চিহ্নিত সমস্যার সমাধান হোক। 80 টাকা 75 টাকা আলু এখনো আছে, পেঁয়াজও এখন 120 টাকা, 100 টাকা ইন্ডিয়ান পেঁয়াজগুলো, সেইগুলো পেঁয়াজ পাওয়া যাচ্ছে। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিছু তারা করতে পারতেছে না। আর জনগণ আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। এই দোকানদার যার কাছ থেকে মালটা আনে তার দামটা যদি ঠিক থাকে তাহলেই আর কমে দিতে পারবে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় অসহায় হয়ে পড়েন তারা। একজন জেলা প্রশাসক বলছেন, স্যার কি করব। এখন আমার কাছে মনে হলো যে উনি অসহায় অবস্থায় পড়ে গেছেন। তো একজন জেলা প্রশাসন তো অসহায় অবস্থায় পড়তে পারে না। ওনার হাতে আইন আছে, ওনার হাতে ক্ষমতা আছে, ওনার হাতে ফোর্স আছে। আর একটা জেলায় যেটা কোনো কাজ করেনি, যাদের কাছ থেকে আপনার সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার কথা তাদের কাছ থেকে ওইটা পাচ্ছেন না। আমি সরকারকে জানিয়েছি। বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখা সহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তত তাড়াতাড়ি বাজার সুস্থ অবস্থা ফেরত পাবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিত্যপণ্যের দামের চাপে সাধারণ মানুষের হিমশিম অবস্থার মধ্যেই দুঃসংবাদ দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সরকারের শত চেষ্টার পরও নভেম্বরে আরেক দফা সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে মানুষের আয় সামান্য বেড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ঋণের সুদ আর না বাড়ানোর পাশাপাশি বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
প্রতিদিনই বাড়ছে মানুষের ব্যয়। বৃহস্পতিবার সকালে এমন তথ্যই জানালো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির মাসিক হিসাবে দেখা যাচ্ছে আমদানিতে এলসি খোলা সহজ করা সহ শত চেষ্টার পরও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির লাগাম টানতে পারেনি সরকার, যার ফলে নভেম্বরে আরেক দফা বেড়ে খাদ্য মূল্যস্ফীতি ঠেকেছে 13.8%। অর্থাৎ গত বছর নভেম্বরে খাদ্যপণ্য কিনতে একজন মানুষের 100 টাকা লাগলে গেল মাসে তা লেগেছে প্রায় 114 টাকা। জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। এখন সংসার চালানো খুবই সমস্যা। সবজি সবকিছু মুরগি টুরগি সবই তো অনেক দাম। যারা কম টাকা বেতনে চাকরি করে তাকে তো কষ্ট হইবই। সাধারণ মানুষ আমরা এগুলো নিয়ে কখনো কাকে বলবো, বলার মানে কোনো ভাষা নেই আমাদের। শুধু নিত্যপণ্যের বাজার ব্যয়ই বাড়েনি, বেড়েছে বাজারে যাওয়ার খরচও। অর্থাৎ পরিবহন সহ শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%। আর এতেই নিত্যদিন সাধারণ মানুষকে নাকানি চুবানি খাওয়ানো সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.38%, যা অক্টোবরে 10.87 আর সেপ্টেম্বরে ছিল 9.92%। অর্থাৎ গেল জুলাইয়ের পর সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সর্বোচ্চে। সুদ হার বাড়ানোর পরও মূল্যস্ফীতির লাগাম টানতে না পারার কারণ হিসেবে সিন্ডিকেট ও বাজার কাঠামোর দুর্বলতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আমদানি পর্যায়ে যে শুল্ক সেটার ক্ষেত্রে ছাড় দেওয়া হলো এবং একই সঙ্গে ভ্যাটের ক্ষেত্রেও কিছু রিল্যাক্সেশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের মূল সমস্যাটা কিন্তু উচ্চ সুদের হার। দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন, এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। এদিকে মজুরি বৃদ্ধির হার বাড়লেও মূল্যস্ফীতির সাথে তা সামঞ্জস্য রাখতে পারছে না। ফলে কৃষি, শিল্প ও সেবা খাতে জড়িতরা প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কর নিয়ে ব্যবসায়ীদের তিক্ততা কমাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অটোমেশনে জোর দিচ্ছেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এটিএস এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ থেকে উত্তরণে কর আদায়কে সহজ করতে চায় সরকার। এ লক্ষ্যে অনলাইনে ভ্যাট দেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। তবে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা দরকার বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যারা অনলাইনে ভিএটি রিটার্ন দেবেন তাদেরকে আর ভ্যাট অফিসে গিয়ে কোনো সার্টিফিকেট আনা অথবা আবার পেপার রিটার্ন জমা এগুলো দিতে হবে না। আমরা আগামী বছর থেকে কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্ন সেটাও অনলাইনে নিয়ে আসবো এবং আপনাদের পূর্ণ সহায়তা লাগবে। আমরা মোবাইল অ্যাপ তৈরি করবো এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে যতগুলো কাজ করি প্রত্যেকটা কাজকে আমরা ডিজিটালাইজেশন করতে চাই, যাতে করে আপনারা সহজে সেবা পেতে পারেন এবং সেবা পেতে যে আপনাদের তিক্ত অভিজ্ঞতা সেগুলো যাতে কম হয়। ভালো দাম পাওয়ার আশায় এবারও মূল কাটা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কুষ্টিয়ার চাষিরা। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা তাদের। কৃষি বিভাগ জানিয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাঁটছে ঘাম ঝরানো কষ্টের ফসল। আশানুরূপ ফলন পেতে দেশি পদ্ধতিতে চাষ দিয়ে পরম যত্নে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষক। কেউ বা জমিতে সার ও পানি দিয়ে জমি প্রস্তুত করার কাজে ব্যস্ত। কুষ্টিয়ার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে মূল কাটা পেঁয়াজ। তবে সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে জানান কৃষকরা। ভালো দাম না পেলে লোকসানের আশঙ্কা তাদের। মূল কাটা 3 মাসেই উঠে যায় মোটামুটি। আবাদে খুব লাভ ভালো। লাভ ধরেন বিঘি প্রতি তো 1-1.5 লাখ টাকা হয়ে যায়। 1.5 বিঘে মূল কাটা পেঁয়াজ লাগাইছি। আমার অতিরিক্ত খরচ যদি আমরা সরকারের থেকে সহযোগিতা পাই তাহলে আমরা উৎপাদন বেশি করব, বাজার কম হয়ে যাবে, কিন্তু আমাদের তো সেইটা আমরা পাইনি। কৃষি সরঞ্জাম চাষ করতে যেসব দ্রব্য আমাদের লাগে এগুলো যদি ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে থাকে তারা আরো অধিক পরিমাণে এই পেঁয়াজ চাষ করার জন্য কৃষক উদ্বুদ্ধ হবে। তবে পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কি ধরনের কোন সাইজের পেঁয়াজ লাগালে পারে পেঁয়াজটা ভালো হয়, কি সার চাষে দিতে হবে, কি সার পরে দিতে হবে, কি ওষুধ দিলে পরে রোগ ব্যাধি হবে না, এইগুলোই আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তাদের উৎপাদনটা ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার 1700 হেক্টর জমিতে মূল কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মোংলা বন্দর সচল সুন্দরবন রক্ষা ও এলাকার প্রতিবেশ সুরক্ষায় নৌপথের নাব্য নিশ্চিতে গত বছর 3 আগে খনন করা হয় নদী ও খাল, অথচ এরই মধ্যে ভরাট হয়ে যাচ্ছে
বাগেরহাটের রামপালের ৮৩টি খাল ও নদী। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে ৫৬ খাল ও নদীর নাব্য ফেরাতে নেওয়া হয়েছে প্রকল্প। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ২০১৪ সালে শুরু হয় বাগেরহাটের মোংলা ঘাসিয়াখালী নৌ চ্যানেলের খনন কাজ। ২০১৫ সালের ৬ মে এই চ্যানেল দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। চ্যানেলটি সচল রাখতে ২০১৮ সালে চ্যানেল সংলগ্ন রামপাল উপজেলার ৫টি নদী ও ৭৮টি খালের ৩১০ কিলোমিটার খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হয় ২০২১ সালে। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে নদী খাল খনন করেছে পানি উন্নয়ন বোর্ড। খননের পর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী বাঁধ ও পাট দিয়ে মাছ চাষ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। এ কারণে প্রতি বছর জলাশয়গুলো ভরাট হচ্ছে অন্তত ১ মিটার করে। ভাবছিলাম যে এখানে মাছ পাবো, নদীতে ফসল হবে, হবে, কোনো কিছু না, ঘের হবে, সব পানিতে বিলীন হয়ে যাচ্ছে, সর পড়ে বিলীন হয়ে গেছে। আশেপাশে ছোট খাল না থাকার কারণে পানির স্রোত নাই, এর কারণে পলি এসে আবার ভরাটে যাচ্ছে। উন্নয়নের স্বার্থে যে নদী খনন হয়েছিল সেটি স্থানীয় যে প্রভাবশালী নেতারা ছিলেন তারা কিন্তু এই নদীগুলো এবং খালগুলি আটকিয়ে আপনার মৎস্য চাষ করতেন, যে কারণে নদীর যে প্রবাহ সেটা কিন্তু চরমভাবে বাধাগ্রস্ত হতো। এদিকে নদী খাল ভরাট হওয়ায় উদ্বেগ জানিয়েছেন পরিবেশবাদীরা। অবৈধ বাঁধ অপসারণ করে ড্রেসিং চালু রাখার দাবি তাদের। সংশ্লিষ্ট যারা আছেন সরকারে, তাদের কাছে দাবি জানাই যে দ্রুতভাবে এই নদী খনন করে এই এলাকার পরিবেশ রক্ষা এবং সুন্দরবন এবং মোংলা বন্দর সচল যাতে হয় সেই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন। চিংড়ি খালের যে বাঁধগুলো আছে সেগুলো অপসারণ করতে হবে এবং জোয়ার ভাটার পানি যাতে উঠানামা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে এবং ড্রেজিংও আমাদের অব্যাহত রাখতে হবে। তাহলে এই প্রকল্প আমাদের সফল হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ৫৬ খাল ও নদীর নাব্য ফেরাতে নেওয়া হয়েছে প্রকল্প। ওই ৮৩টি খাল খননের মধ্যে আরো ৫৬টি খাল আমাদের পুনঃখনন করা প্রয়োজন। এরই আলোকে এই ৫৬টি খাল সহ অন্যান্য খাল নিয়ে একটি প্রকল্প তৈরির প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রামপালে ৮৩ নদী ও খাল খননে খরচ হয় ১৭৫ কোটি ১২ লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট। পর্যটনে অপার সম্ভাবনাময় খুলনা। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, ৬০ গম্বুজ মসজিদের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি, দৃষ্টিনন্দন নানা স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখানে বাড়েনি সুযোগ সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন সরকারের সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে দক্ষিণের অর্থনীতি। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বিশ্ব ঐতিহ্যের ৬০ গম্বুজ মসজিদ। রয়েছে আরও অসংখ্য পুরাকীর্তি সহ নানা দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বাড়ে ট্যুর অপারেটরদের, যেখানে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখিসহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সৌভাগ্যবান হলে দেখা পান রয়্যাল বেঙ্গল টাইগারের। ম্যানগ্রোভের ভিতর দিয়ে গেলে যেটা সৌন্দর্য দেখা যায়, এটা আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় গিয়েছি। দিস ইজ আনপ্যারালড। নেচারের কাছে আসার যে আনন্দ এবং এটা যতটা রিফ্রেশিং সেটা কিন্তু আর কোথাও হয় না। শুধু সুন্দরবন নয়, এ অঞ্চলে বিশ্ব ঐতিহ্যের আরেক স্থাপত্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। রয়েছে খান জাহান আলী মাজার, অযোধ্যা মঠ সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান ও পুরাকীর্তি। তবে ভ্রমণের এসব স্থানে অনুন্নত সড়ক ব্যবস্থা, নদীপথে পন্টুন সংকট, নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। বইতে পড়েছি, কিন্তু আজকে আমরা নিজেরা স্বচক্ষে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। থাকার একটা ভালো ব্যবস্থা থাকে এবং এখানে ম্যানেজমেন্টটা যদি আরেকটু স্মুথ হয় তাহলে বোধহয় সবাই আরেকটু ইন্টারেস্ট পেতে এখানে আসার জন্য। বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই প্যাকেজ প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সাংস্কৃতিক আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা জানতে পারবো। বন বিভাগের তথ্য মতে প্রতি বছর গড়ে ২ লাখেরও বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন, যা থেকে রাজস্ব আয় হয় ৪ কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে মালদ্বীপ সরকার। যৌথভাবে ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ। আর এই কর্মপরিকল্পনার নাম দেয়া হয় অপারেশন কুরাঙ্গি। পাশাপাশি চালু করা হয়েছে বিশেষ হটলাইন ইমিগ্রেশন ওয়াচ। এই অবস্থায় ভিসার শর্ত মেনে প্রবাসীদের কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। অবৈধ অভিবাসীদের ধরতে মালদ্বীপে চলছে সাঁড়াশি অভিযান। রাজধানী মালে সহ অন্যান্য দ্বীপগুলোতে প্রতিদিনই চলছে ধরপাকড়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ যৌথভাবে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে নিয়েছে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা। অপারেশন কুরাঙ্গি নামের এই কর্মপরিকল্পনার পাশাপাশি চালু করা হয়েছে ইমিগ্রেশন ওয়াচ নামের বিশেষ হটলাইন। এরই মধ্যে 5,000-এর বেশি অভিবাসীকে অবৈধভাবে বসবাস ও ব্যবসার দায়ে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় গ্রেফতার এড়াতে ওয়ার্ক ভিসা নিয়ে মালদ্বীপে আসা এবং ভিসার শর্ত মেনে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান বাংলাদেশ হাই কমিশনার। যারা আনডকুমেন্টেড রয়েছেন বা অনেকদিন মালদ্বীপে রয়েছেন, কাগজপত্র ঠিক করতে পারেননি, তারা যদি ভলান্টারিলি বা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যদি বাংলাদেশে চলে যান ইমিগ্রেশন অনুমতি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু যখন ভিসা খুলবে আপনি কিন্তু আবার আসতে পারবেন। মালদ্বীপ সরকারের নতুন কর্মপরিকল্পনা দেশটিতে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের শঙ্কিত করে তুলেছে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। খেলার খবর শুরুতেই নারী ক্রিকেটের খবর জানাবো। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাব তার কাছে। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচের এখন 9তম ওভার চলছে। এখন পর্যন্ত আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং করছে এবং ব্যাটিংয়ে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 52 রান, 2 উইকেট হারিয়ে একেবারেই বলা যায় খেলার শুরুর দিকে দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের পতন ঘটে আয়ারল্যান্ডের এবং পরবর্তীতে আরেকটি এখন পর্যন্ত 2 উইকেট হারিয়ে 52 রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। এই মুহূর্তে আমরা যে মূল ফটকটি দেখানোর চেষ্টা করছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকে দর্শকরা কিন্তু এখন প্রবেশ করছেন। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রিকেট প্রেমী আছেন তারা টিকিট কেটে কিন্তু মাঠে প্রবেশ করছেন। তবে আজকে যেহেতু 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ, আজ দর্শক খরা কিছুটা রয়েছে, দর্শকের পরিমাণ কম দেখা যাচ্ছে। তবে যেহেতু দ্বিতীয় ম্যাচ একেবারে সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে শনিবারে 7 তারিখ 7 ডিসেম্বর শনিবার, সেহেতু দ্বিতীয় ম্যাচে কিন্তু দর্শকদের উপস্থিতি বাড়তে পারে, তৃতীয় দিনও দর্শক উপস্থিতি বাড়তে পারে। তবে আয়ারল্যান্ড কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে গত কয়েকদিন আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে, সেহেতু আয়ারল্যান্ড কিন্তু মরিয়া হয়ে কিন্তু তারা ভালো পারফরমেন্স করার চেষ্টা করছেন যাতে এই ম্যাচ তারা এই সিরিজটি তারা জিততে পারে। অন্যদিকে কিন্তু বাংলাদেশ কিন্তু জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। ওয়ানডে সিরিজে যেভাবে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে, টি-20 সিরিজও তারা সেভাবেই জিততে চায়। এবং গতকাল কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে যখন কথা বলছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তিনি যেমনটা বলছিলেন এবং বোঝা গিয়েছিল যে তিনি আসলে ফুরফুরা মেজাজে রয়েছে এবং সেই জয়ের ধারা অব্যাহত রাখতে কিন্তু তারা এই সিরিজটা তারা জিততে চায়। অন্যদিকে আয়ারল্যান্ড বলছেন অতীতের যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতার মুছে কিন্তু এইবার তারা জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। যেহেতু বেশ কয়েকদিন আগে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে আয়ারল্যান্ড, তারা এই ম্যাচ সিরিজ জিততে চায়, এমনটাই আসলে আয়ারল্যান্ডের অধিনায়ক লেভি গুইজ বলেছিলেন। এবং জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে দর্শকের উপস্থিতি কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে এবং দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচে দর্শকের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যে সিলেট ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের 3 ম্যাচের সিরিজ চলছে, এটি প্রথম ম্যাচের সর্বশেষ। সিলেট থেকে জয়ন্ত কুমার দাস। এবার হকির খবর। যুব বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করে ওমান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ হকি দল। রাজধানীর তেজগাঁওয়ের ফ্যালকন হলে সংবর্ধনা শেষে কথা বলছেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সরাসরি যাব সেখানে। তো আপনারা লেখালেখি করেন, এগুলি আবার দিয়েন না, আপনারা লেখালেখি করেন, আপনার ব্যবস্থা করেন, আপনার সাজেশন নিলাম, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ উইল ট্রাই। আমি তো বলেছি যে আমার কাছে আমি আশা করছি আমার সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেই তো আমি আবেদন দিলাম, সবাই কাছেই বলছি, তো সবাই যাতে আমাদের দিকে দৃষ্টি দেন সেটা আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি সবাইকে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড ওয়েটিং। আল্লাহ হাফেজ। 600-র বেশি ক্রিসমাস ট্রি দিয়ে সমগ্র বাড়ি সাজিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক জার্মান দম্পতি। নিছক আনন্দের জন্য বড়দিন উপলক্ষে বাড়ি সাজিয়েই তারা 7মবারের মতো এর রেকর্ড গড়েছেন।
বাড়িটিতে সাজাতে ব্যবহার করা হয়েছে 50,000 বাতি ও 1 লাখের বেশি ক্রিসমাস অর্নামেন্টস। সারি সারি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো আলো ঝলমলে এই বাড়িটি জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলের রিনটেন শহরে অবস্থিত। দেখতে আর 10টা সাধারণ বাড়ির মতো হলেও অসাধারণ সাজসজ্জা বাড়িটিকে এনে দিয়েছে মনোমুগ্ধকর সৌন্দর্য। একটি দুটি নয়, 605টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে বাড়িটি। সারা বাড়ি থেকে নানা রঙের আলো যেন ঠিকরে পড়ছে। গোটা বাড়িটিকে 50,000 বাতি ও 1 লাখের বেশি ক্রিসমাস অর্নামেন্টস দিয়ে সাজানো হয়েছে। যোগ করা হয়েছে ক্রিসমাসের নানা উপাদানও। সুজান জেরোমিন ও টমাস জেরোমিন নামের এই দম্পতি জানান তারা শখের বশেই এ কাজ করে থাকেন প্রতি বছর। নিছক আনন্দের জন্য করা এই কাজ তাদেরকে এনে দিয়েছে বিশ্ব রেকর্ডও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আনন্দ দেয়। ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে এগুলোকে সাজানো আমার জন্য প্রশান্তির কাজ। এই দম্পতি বিশ্ব রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন টানা 2017 থেকে 2021 সাল পর্যন্ত। এরপর 2023 সালে 550টি ক্রিসমাস ট্রি দিয়ে বাড়ি সাজিয়ে পুনরায় রেকর্ড গড়েন। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, বিশেষ ট্রাইব্যুনালের বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউবকে দেয়া হবে আদেশের কপি। এবং ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলে নতুন আইজিবি। বাহিনীকে জনবান্ধব করার ঘোষণা। হারুন, মনিরুল সহ পলাতকদের আইনের আওতায় আনার ঘোষণা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।